যেন আসল যে কথাটা, যে সত্য যে কথাটা, সেই কথাটা বলতে কোথায় যেন ভয় পাচ্ছে। কিভাবে ওবায়দুল কাদের এই গণহত্যার অন অফ দ্য মাস্টারমাইন্ড 3.5 মাস দেশে থেকে সামরিক বাহিনীর গাড়ি পুলিশি প্রটোকলের দেশ থেকে পালিয়ে গেল। মজার ব্যাপারটা হচ্ছে ওবায়দুল কাদের আমাদেরকে অবাক করতে কখনো বলেননি। তো উনি ছিলেন কোথায়? উনি ছিলেন বিএনপির এক নেতার বাসায় সিলেটে এবং কাজীর বাজার এলাকায়। মামলায় গ্রেফতার দেখানো হলো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। বিএনপি মহাসচিবের গ্রেফতারকে দর্শকবৃন্দু, ওবায়দুল কাদের সাহেবকে মানে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে দেখা যাচ্ছে পরি দিয়া মানে যেটাকে বলা হয় যে আশ্রয় দিয়েছে, এবং কার মাধ্যমে তিনি ভারত গিয়েছে আপনাদেরকে আমরা সরাসরি ভিডিও দেখাবো। চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে ফাঁস হয়েছে, এবং আপনারা জানেন যে আসিফ নজরুল সাহেব, আইনমন্ত্রী সাহেব, তিনিও কিন্তু এই ঘটনার সাথে সরাসরি ফেসে গিয়েছে। তো পুরো ভিডিওটা যখন আপনারা দেখতে পারবেন অটোমেটিক এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো চলুন দর্শক, আমরা বেশি কথা না বলে আপনাদেরকে সরাসরি স্ক্রিনে নিয়ে যাচ্ছি, মূল ভিডিওগুলো আপনাদেরকে আমরা এক এক করে দেখাচ্ছি। চলুন দর্শক। এই বাড়িতে লুকিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিলাসবহুল দৃষ্টিনন্দন এই বাড়িতে অনেকটা রাজকীয়ভাবেই অবস্থান করেছিলেন তিনি। এখানে থেকেই দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিয়েছেন বলে জানা গেছে। আওয়ামী লীগের জন্য ওবায়দুল কাদের আমরা তো পঞ্চি তাই এখন আইসন কিনা আমরা সঠিক জানতাম না, মানে পঞ্চি মানুষের মুখ থেকে তাই নিয়ে আইসি। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তার এমপি, মন্ত্রী ও দলীয় শীর্ষ নেতাদের অনেকেই গ্রেপ্তার হয়, আবার অনেকেই কৌশলে পালিয়ে যায় ভারতে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তাদের মধ্যে অনেকের পালানোর তথ্য বেরিয়ে আসে বিভিন্ন সংবাদ মাধ্যমে। এর মধ্যে একেবারেই সন্ধান মেলেনি ওবায়দুল কাদেরের। আগে নিয়মিত গণমাধ্যমে ওবায়দুল কাদেরের দেখা মিললেও 5 আগস্টের কিছুদিন আগে থেকেই আড়ালে চলে যান তিনি। কোথাও আর প্রকাশ্যে আসেনি কাদের। সে যাওয়াই তার শেষ যাওয়া। এরপর থেকে এখনো পর্যন্ত আর কোথাও দেখা মেলেনি ওবায়দুল কাদেরের। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যেই ভাইরাল হয় তার দেয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁয়ের বাড়িতে ওঠার সেই বক্তব্য। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে, পালাবো না বলে মাঠ কাঁপানো ক্ষমতাবান এই নেতা ঠিকই পালিয়ে যান, কিন্তু কোথায় গিয়েছেন, কবে গিয়েছেন তা সঠিক বলতে পারছেন না কেউ। তবে সম্প্রতি রহস্যে ঘেরা সিলেটের এই বাড়িতেই ওবায়দুল কাদের ছিলেন বলে গুঞ্জন উঠেছে। সিলেটের মেজরটিলা পূরবী আবাসিক এলাকার বিখ্যাত কাজী ক্যাসল। 300 কোটি টাকার এই বাড়ি নিয়ে সম্প্রতি উঠেছে নানা গুঞ্জন। বলা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 5 আগস্টের পট পরিবর্তনের পর থেকেই এখানে আত্মগোপনে ছিলেন এবং পরে সময় সুযোগ বুঝে ভারতে পালিয়ে যান। তবে এই বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। আমরা তো পরবর্তীতে শুনছি ওগুলা যে ইন্ডিয়া যাওয়ার পরে উড়িষ্যা যে ওগুলা যে ওখানে আসলাতে, তবে এগুলা সঠিক কি নাই তো আমরা তো জানি না। এদিকে ওবায়দুল কাদের আত্মগোপনে থাকার বিষয়টি অস্বীকার করেছেন কাজী ক্যাসলের বাড়ির কর্তৃপক্ষ। তাদের দাবি 5 আগস্টের পর থেকেই বাড়িটি খালি রয়েছে এবং কাউকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এনএসআই আছে, ডিজিএফআই আছে, বিভিন্ন সংস্থা আছে, তারা জানে ওবায়দুল কাদের সাহেব কই আসুন কই না, কিলা আসুন কই গেছেন, ও মানুষে আমার থাকতো নেই। আর কইলে আমার কি হইল, কইল তো কি হইল, আমি কোনো প্রতিবাদ করি না। আমি প্রতিবাদ করি আল্লাহর কাছে, মিশা কথা যারা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এই বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই, তারা কিছুই জানেন না। বললাম যে ছিলেন কি ছিলেন না, এই ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নাই। ছিলেন এই ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নাই। এই বাড়িতে ওবায়দুল কাদের ছিলেন এমন গুঞ্জন কতটুকু সত্য তা এখন। দর্শক, ইতিমধ্যে আপনারা সরাসরি ভিডিও দেখতে পেয়েছেন, তবে সর্বশেষ আরো একটা ভিডিও আছে, এই ভিডিওটা দেখুন, তাহলে আরো বিষয়টা খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। চলুন দর্শক।
হত্যাকাণ্ডের বিচারে আপনাদের অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনা যাবে কিনা। অন্যদিকে আমরা দেখলাম যে জনাব ওবায়দুল কাদের নাকি 3 মাস দেশেই ছিলেন, তারপরে তিনি চলে গেছেন। বিচার প্রক্রিয়ায় আপনারা কি আসলে সবার সহযোগিতা পাচ্ছেন কিনা? আদালত জানতে চেয়েছেন মহাপুলিশ পরিদর্শকের কাছে বা পুলিশ চিফের কাছে যে কিভাবে তিনি দেশ ছেড়ে চলে গেলেন। আপনার কি মনে হয় তিনি কিভাবে দেশ ছেড়ে চলে গেলেন? এই সরকারের মধ্যেই কি কেউ তাকে দেশ ছেড়ে চলে যেতে সাহায্য করেছেন? জি, আপনাকে ধন্যবাদ, অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্নটা করেছেন। ওবায়দুল কাদের সাহেব চলে যাওয়ার ব্যাপারে যেটা শোনা যাচ্ছে যে উনি 3 মাস দেশে ছিলেন। তো আপনারা জানেন যে বাংলাদেশে এই বিপ্লবের পরে পুলিশ বাহিনীতে যে অস্থিরতাটা ছিল, বাংলাদেশে এরকম পরিস্থিতি কখনো হয়নি যে গোটা পুলিশ বাহিনী পালিয়ে গেছে। এবং যেহেতু তারা একটা বড় অংশই এই গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল, অপরাধের সাথে সম্পৃক্ত ছিল, তাদের পালিয়ে যাওয়াটা ছিল স্বাভাবিক। তারপরে কিছু যারা যখন ফিরে আসলো, এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে একটা সময় লেগেছে। এবং এই সুযোগটার সদ্ব্যবহার করে আমাদের যে সমস্ত সম্ভাব্য পারপিট্রেটরস যারা আসামি যারা আছেন তারা দেশ ত্যাগ করেছেন। এবং সেই ক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে 3 মাস পর্যন্ত তিনি ছিলেন। আমরা এই ব্যাপারে বিজিবির সাথে কথা বলেছি, তারা যেটা বলার চেষ্টা করেছেন যে আমাদের বর্ডারে 4100 কিলোমিটারের বেশি বর্ডার আছে ভারতের সাথে, এবং সেক্ষেত্রে বিওপি গুলোতে যে কয়েকজন করে বিএসএফ থাকে তাদের পক্ষে আসলে পুরো সীমান্তটা পাহারা দেওয়া সম্ভব নয়। এই ফাঁক দিয়ে যদি কেউ পার হয়ে যায়, বাংলাদেশের কোনো ইমিগ্রেশনকে টাচ না করে, ওপার থেকে তাদেরকে আসলে ওয়েলকাম করার লোক আছে। সেই ক্ষেত্রে তারা চলে যেটা যাচ্ছেন, এটা বিজিবি চাইলেও অনেক ক্ষেত্রে তারা রোধ করতে পারেনি বলে তারা বলেছেন। আর বাংলাদেশের মধ্যে এটা অস্বাভাবিক নয় যে পুলিশের মধ্যে যেহেতু তাদের অনেক বেশি অনুগত লোকজন ছিল, তারা কেউ তাকে সহযোগিতা করেছেন, এটা স্বাভাবিক। কিন্তু যত সময় যাবে আমি মনে করি যে এই জিনিসটা আস্তে আস্তে ঠিক হয়ে আসবে, এইভাবে পালানোর পথটা আস্তে আস্তে রুদ্ধ হয়ে যাবে তাদের জন্য। না মানে আপনার কথা থেকে একটু ব্যারিস্টার ইসলাম আপনার কাছে একটু আসি যে আপনি বলছেন যে যত সময় যাবে তত ঠিক হবে, আবার আপনি বলছেন যে বা আপনাদের কাছে খবর হচ্ছে 3 মাস উনি দেশে ছিলেন। অর্থাৎ প্রথম 1 মাসকে যদি আমরা ধরে নিই যে পুলিশ বাহিনী তার পুনর্গঠন সেটার ক্ষেত্রে অসুবিধা, কিন্তু আমরা তো দেখলাম যে যখন পুরোটার সবাই সবার দায়িত্ব নিয়েছে তারপরে উনি গিয়েছেন, এটা কিভাবে ব্যাখ্যা করবেন? মানে ডেফিনেটলি যে এই জিনিসটা তাদের ব্যর্থতা তো বটেই। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে আদালতের যে ওয়ারেন্ট ছিল সেটাকে কার্যকর করার ব্যাপারে যতটুকু তাদের সিরিয়াস হওয়া উচিত ছিল, অথবা টেকনোলজি ব্যবহার করে তারা যেভাবে সিরিয়াসলি তাকে গ্রেপ্তার করতে পারতেন সেটা তারা করেননি। এটা ডেফিনেটলি তাদের একটা ব্যর্থতা আমি বলবো। আরেকটা জিনিস হচ্ছে আমরা এটাও জানতে পারছি যে প্রথমে তাদেরকে কিন্তু কোথাও আশ্রয় দেওয়া হয়েছিল জীবন বাঁচানোর জন্য বা ইত্যাদি ইত্যাদি কথা বলে, কিন্তু তারপরে যখন জীবন বাঁচানোর পর্বটা শেষ হয়ে গেল, তাদের জীবনের উপর আশঙ্কা কমে গেল, তখন তাদেরকে আসলে আইনের হাতে সোপর্দ করা উচিত ছিল। সেই জায়গাটায় একটা শূন্যতা হয়েছে বলে আমরা মনে করছি। আপনার কাছে কি মনে হচ্ছে যে এটার ক্ষেত্রে কিছুটা পিক এন্ড চুজ করা হয়েছে, যে কাকে আসলে মানে আশ্রয় নিতে সবাই এক জায়গাতেই গিয়েছেন, আমরা ক্যান্টনমেন্টের কথা বলতে পারি, কিন্তু তারপরে পিক এন্ড চুজ করা হয়েছে কাকে তুলে দেওয়া হবে কাকে তুলে দেওয়া হবে না, ব্যাপারটা কি এরকম? এটা আমার কাছে ডেফিনিট কোনো ইনফরমেশন নেই। কিছু লোক গ্রেপ্তার হয়েছেন, কিছু লোক গ্রেপ্তার হয়েছেন। হ্যাঁ দর্শক, এখানে যে বিষয়টা আপনারা মানে না বললেই নয় যে আসিফ নজরুল সাহেব কিন্তু এই যে যত বড় বড় অপরাধী জুলাই যে মানে 5ই আগস্টে যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল, এই মূল ব্যক্তিদেরকে বিদেশ যাওয়ার জন্য মানে বাহিরে যাওয়ার জন্য তাদের মাধ্যমে কিন্তু এই অবস্থাটা হয়েছে। আইন যদি কঠোর থাকতো, কঠোর হাতে এদেরকে যদি ধরা হতো, তাহলে অবশ্যই তারা অন্য দেশে কখনোই যেতে পারতো না। সেক্ষেত্রে অবশ্যই এ ব্যাপারে তাদের একটা ব্যর্থতা এটা থাকেই, এটা বুঝেই যাচ্ছে। তো যাই হোক, এই ব্যাপারে আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।